আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে ঘটনাটা বলবো ওই ঘটনা আমাকে পশ্চিমবঙ্গ থেকে একজন পাঠিয়েছেন। ওনার নাম ঋতুপর্ণা, এবং এই ঘটনাটা তিনি সংগ্রহ করেন তার এক আত্মীয় থেকে। তো ঘটনাটি ঘটে তার এক জেঠিমার এক বান্ধবীর সাথে। ওই আন্টির আসল নাম তিনি প্রকাশ করতে চাইছেন না, তো ওনার নাম উনি ছদ্ম হিসাবে সময় রেখেছেন। তো সময় আন্টি ছিলেন তার জেঠিমার কলিগ আর কি। তো তার জেঠিমা ছিলেন একজন সরকারি অফিসার, তিনিও ছিলেন একজন স্থলাভিষিক্ত। কলিগ হলেও দুজন বন্ধুত্ব ছিল অপরিসীম। ওই আন্টিকে তিনি ছোটবেলায় দেখেছেন, ফলে তাকে মোটামুটি তিনি চেনেন, এবং তাদের অঞ্চলে তিনিও তার বড় বোন একটা ফ্ল্যাটে থাকতেন, এবং তিনি বিবাহিত ছিলেন না সম্ভবত। এই নিয়ে তাদের কখনো মাথা ব্যথা ছিল না। যাই হোক, এবার ঘটনায় আসি। সময়টা ছিল সেই সময় দুর্গাপূজার পরপরই আর কি। তো সোমা যে আন্টি ছিল তাদের আবাসনে এক অল্প বয়সী গৃহবধূ কোনো কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারে ছিল তার স্বামী ও দুই ছোট ছোট ছেলে মেয়ে। ওদের ফ্ল্যাটটা ছিল সোমা আন্টিদের পাশের ফ্ল্যাট, মানে পাশের একদম ফ্ল্যাটের পাশে আর কি। মানে আন্টিদের বারান্দা থেকে ওদের ফ্ল্যাটের জানালাটা ছিল একদম মুখোমুখি। ওরা শোনে যে ওই জানালার ঘরটিতেই ওই ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন। পুলিশে ঝামেলা ছিল, সেসব মেটালে দেহ দাহ করা হলে সনাতন ধর্মনীতি অনুযায়ী। এরপর ব্যস্ততার চাপে সবাই লেগে যায় যে যার কাজে। এর কয়েকদিন পর শুরু হলো প্রচন্ড উৎপাত। সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে মৃত ভদ্রমহিলার স্বামী আবাসন কমিটির লোকদের সাথে মিটিং করলেন, এবং যে বোঝাই যাচ্ছে যে এটা কিসের উপদ্রব হতে পারে। তাই এক্ষেত্রে কি করণীয় সবাই মিলে ঠিক হলো একজন বড় পণ্ডিতকে এনে বড় করে একটা শান্তি টাইপের কিছু একটা পূজা করা হোক। আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি যে সনাতন ধর্মের রীতি অনুযায়ী আত্মহত্যার শেষকৃত্য 3 দিনে সম্পন্ন করতে হয়, এবং যেহেতু পৃথিবীর প্রায় সব শাস্ত্রমন্ত্রে আত্মহত্যা মহাপাপ, তাই যতটা সম্ভব মূল কাজের উপর ফোকাস রেখেই শ্রাদ্ধ করা হয়। তো লোকজন নিমন্ত্রণ পারতপক্ষে করা হয় না, করলেও কেউ যেতে চায় না। এছাড়া স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 12 দিন, কারো ক্ষেত্রে 10 দিন অথবা অবধি অশৌচ পর্ব চলে। যাই হোক, এই বড় পণ্ডিত এসে নানাবিধ উপচার সহযোগে শান্তি সত্তন শুরু করেন। কাজটা হচ্ছিল ওই ঘরটিতে, যেটিতে সোমা আন্টি বারান্দায় দাঁড়ালে দেখা যায়। ওরা 2 বোন বারান্দায় দাঁড়িয়ে সেটা দেখছিল। এরকম রাজস্ব যজ্ঞ ওরা আগে দেখেনি। ধূপ দ্বীপ গাওয়া ঘি অগুরোর আতর বিশেষ গন্ধে মম করছে চারিপাশ। এমন সময় সোমা আন্টি ঘরে গেলেন কি কাজে। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল। তিনি তার দিদিকে ডাকছেন। তিনি ঘরে গিয়ে দেখলেন তার বোন তাকে বলছে যে তার ফোন আপনা আপনি বন্ধ হয়ে গেছে, অথচ তিনি বন্ধ করেননি। এছাড়া ফোনে চার্জ দিয়েছেন আজকে সকালেই, তার একটা দরকারি ফোন করার আছে। এদিকে ফোন কিছুতেই অন হচ্ছে না। তার দিদি তার ফোনটা বোনকে দিলেন। আশ্চর্য, এটা যে দিদির ফোনের অবস্থা একই, সেটাও আপনা আপনি বন্ধ হয়ে গেছে। দুজনেই অবাক হয়ে যায়। দুজনের ফোনই একসাথে খারাপ হওয়াটা স্বাভাবিক না। দুজনেই মাথায় হাত দিয়ে বসেন। এখন দুটোকেই যদি দোকানে সারাতে দিতে হয় তাহলে মুশকিল, কেননা ওরা একা থাকেন। এমন সময় তাদের ল্যান্ড ফোনটা বেজে ওঠে। সোমা আন্টি ফোন ধরলেন। ফোন করেছেন তাদের এক বোনজি। তিনি থাকতেন বেহালাতে। তিনি বললেন, তাদের দুজনকে ফোন করলাম, দুজনের ফোন সুইচ অফ। ব্যাপার কি? একা থাকিস, দুজনের বয়স হয়েছে, ভয় করে তো নাকি? সোমা আন্টি তখন বলেন যে তাদের দুজনেরই ফোন আপনা আপনি বন্ধ হয়ে গেছে, যেটা 10 মিনিট আগে অন ছিল। এই কথায় তোর বোনজি একটু থম করলেন, বললেন ঠিক আছে, এখন ফোনের দোকানে দিস না, এটা এখন রাখছি, একটু পরে ল্যান্ডফোনে তোদেরকে ফোন দেব। তো এক্ষেত্রে উনি বলেছেন যে ওনার ওই বোনজি একজন জ্যোতিষী এবং বিভিন্ন রকমের প্রক্রিয়া করে থাকেন, সোজা বাংলায় গুপ্তবিদ্যা বিশারদ। কিছুক্ষণ পর তার ফোন এলো, গলাটা একটু গম্ভীর। আমি যা যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দেব, বলো। তো ওই বোনজি প্রথম জিজ্ঞেস করেন, তোদের বাড়ি থেকে গলায় দড়ি দিয়েছে? তোরা অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমাদের পাশের ফ্ল্যাটে। তার জন্য কি আজ কোনো পূজা হচ্ছে বাড়িতে? ওই আন্টির বললেন, হ্যাঁ, তুই কি করে জানলি? সে বললে, তোদের না জানলেও চলবে। এবার বলতো, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস সে কাজ? এখন ওদের মাথা খারাপ হয়ে যায়, অবাক হয়ে যাচ্ছে। বলে, হ্যাঁ। তো বোনজি বলেন, এক্ষুনি বারান্দার দরজা বন্ধ কর, আর একেবারেই বাইরে যাবি না। ভুলে যাস না, এটা কিন্তু সাধারণ পূজা নয়, একজনের আত্মার শান্তি কামনার পূজা। যা বলছি তাই কর, যদি ঝামেলায় না পড়তে চাস।
তার বোনজি ওদের একটা মন্ত্র শিখিয়ে দেয় এবং বললেন এটা পরে একটা কাঁচের গ্লাসে একদম কানায় কানায় জল ভরে ডাইনিং এর সোফায় পাশে একটা টেবিলে রেখে দিবি। কাল সকালে উঠে দেখবি গ্লাসের জলের পরিমাণ কমেছে কিনা এবং কোন রকম আষ্টে গন্ধ আছে কিনা, ওটা হলেই ল্যান্ডফোনে জানাবি। পরের দিন আন্টিরা দেখলেন যে গ্লাসের জল তো কমেছেই এবং তাকে ঘিরে তীব্র আষ্টে গন্ধে বমি হওয়ার মতো অবস্থা। ওর বোনজিকে ফোনে জানাতেই তিনি আরো কিছু ছোটখাটো প্রক্রিয়া দিয়ে বলেন এখন যেন বাড়িতে মাছ, মাংস এবং পেঁয়াজ রসুন পর্যন্ত কোন রকম আমিষ দ্রব্য যেন প্রবেশ না করে। ওরা 3 দিন নিরামিষ খায় না, নিরামিষ খায় যেন। তো কারণ জিজ্ঞাসা করাতে বোনজি বলেন যে ওই ভদ্রমহিলার আত্মা তো শান্তি পায়নি, কারণ কেননা সাধ্যে সম্ভবত খুঁজছিল, তাই উৎপাত করতেন তিনি। এইবার যজ্ঞটা হওয়া দরকার ছিল, কিন্তু ওরা অন্যায় করেছে ওই শ্রাদ্ধটি দেখে এবং ওই সময় বারান্দার দরজা খোলা রেখে, মানে আপুরা ওই দিদিরা নাকি ভুল করেছে। আত্মা ছিল ওই ঘরের মধ্যে, আত্মা অর্থাৎ নেগেটিভ এনার্জি। সে কিনা যজ্ঞের ধোয়ার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার বদলে বেশ কিছুটা আন্টিদের ফ্ল্যাটে এসে ঢোকে। নেগেটিভ এনার্জির জন্য আরো ভয়াবহ কাণ্ড ঘটে থাকে। অনেক সময় বাল্ব ফেটে যায়, ইলেকট্রনিক গ্যাজেটও খারাপ হয়ে যায়। ওদের ক্ষেত্রে আংশিক ঘটনা সেটাই ঘটেছে। তো সেই থেকে আন্টিরা এই ধরনের অনুষ্ঠান ওনাদের বাড়িতে এড়িয়ে যায়। বলা বাহুল্য তারপর ফোন আপনা আপনি ঠিক হয়ে গেছে। তো এই ছিল তাদের ঘটনা। উনি বলেছেন যদি ছোট ঘটনা ভালো লাগে প্রচার করতে, আমি বলে দিলাম আপনাদের সবার সামনে। আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আলিফ ভাইয়ের ভৌতিকগতা পেজের সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আজকে আপনাদেরকে একটি স্টোরি শেয়ার করব। আমি গত কয়েকদিন আগে ভৌতিকগতা পেজে আলিফ ভাইয়ের সঙ্গে লাইভে এসেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের রাজবাড়ী জেলার লাশকাটা ঘর কেন্দ্রিক একটি স্টোরি আমি আপনাদেরকে শেয়ার করব। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটি স্টোরি শেয়ার করার জন্য। ঘটনাটি 1998 সালে। 1998 সালে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা সংগঠিত হয় এবং আমার যে জেলা রাজবাড়ী, সে রাজবাড়ী জেলার অনেক জায়গা, বিশেষ করে তখন যদিও বাঁধ ভেঙে যায়নি, কিন্তু বাঁধের অপোজিট পাশে প্রায় সকল জায়গাটি, মানে চরাঞ্চলের সকল জায়গায় একদম প্লাবিত হয়ে যায়। এবং চরাঞ্চলের যে মানুষরা তারা যেটা করে সেটা হচ্ছে তাদের ওই ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে এসে বাঁধের দুপাশে তারা টেম্পোরারি মানে আবাসস্থল সেটা তারা তৈরি করে এবং ওখানেই তারা থাকা শুরু করে। ওই সময় ব্যাপক সাহায্য সহযোগিতাও সরকার থেকে তখন করা হচ্ছিল। তো আমার ঘটনাটি ঠিক ওই সময়ের এবং ওই বাঁধের পাশের একটি পরিবারকে নিয়ে। 1998 সালে যখন এই বন্যাটা সংঘটিত হয়েছিল, এই যেই জায়গার কথাটা আমি এখন বলবো, সেই জায়গাটি হচ্ছে রাজবাড়ী জেলার একদম সদর থানার মধ্যে সোনাকান্দর নামক একটা জায়গা আছে। এই সোনাকান্দর স্থানে, এই সোনাকান্দর যে জায়গাটা সেটি একদম রাজবাড়ী যে শহর রক্ষাকারী যে বাঁধ, যেটা সে বাঁধের পাশে, এবং বাঁধের ওই পাশে যে জায়গাটা, এই জায়গাটার এখন নাম হচ্ছে মৌলবীর ঘাট। যদিও একটা সময় এখানে এই ঘাটটা ছিল না, সেখানে নদী প্রায় ওখান থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে ছিল, কিন্তু 2006-07 সালের দিকে নদী ভাঙনে আস্তে আস্তে ওই নদীটা আরো কাছে চলে আসে, মানে একদম বাঁধের কাছে এখন চলে আসছে আর কি। তো যখন 98 সালে বন্যাটি হয়, তখন ওই যে সমস্ত লোকজন যারা চলে আসে বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে নিয়ে, তখন সেই সাথে একটি পরিবারও আসে যারা ওই চরাঞ্চলে বসবাস করত, ওই পাশে বাঁধ থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে। সঙ্গত কারণে আমি ওই পরিবারের যিনি কর্তা তার নামটি বলছি না। কোনো একদিন হঠাৎ করে ওনার মেয়ে বিষ খেয়ে সুইসাইড করে। কি কারণে এটা জানা যায়নি, হয়তো বা রাগারাগি করেছে, এরকমই যতদূর জানা গেছে আর কি, এতটুকু, মানে আসল মেইন কারণটি জানা যায়নি। বাসায় রাগারাগি হয়েছে, যেহেতু ওই মেয়ের বাবা কৃষি কাজ করত, বাসায় কীটনাশক বা এই টাইপের কিছু সার, বিষ জাতীয় কিছু সার বাসায় রাখা থাকতো। তখন এরকম বিষাক্ত সার খেয়ে মেয়েটি সুইসাইড করে। সময়টি সন্ধ্যার ঠিক পরপরই মেয়েটি মানে সুইসাইড করে আর কি। যখন বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায়, তখন থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে লাস্ট পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।
পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার পরে একটা বিপত্তি দেখা দেয়। সেটা হচ্ছে যে ওই সময়ে যে ডোম আসার কথা আর কি, মানে যিনি ডোম সাধারণত লাশটি কাটেন, তো এই ডোম আবার খুব অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর। এখন তার শারীরিক অবস্থা আসলে ওরকম এসে কাজ করার মতো ছিল না, কিন্তু তারপরেও যেহেতু সে ছাড়া আর কোনো উপায়ও ছিল না, রাতের বেলা তাকে অনেক রিকোয়েস্ট করা হয়, পেমেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তারপরেও সে রাজি হচ্ছিল না। কিন্তু তারপরে মানবিক দিক চিন্তা করে যে লাশ এভাবে পড়ে থাকবে, এই অসুস্থ শরীর নিয়েই সে আসে লাশ কাটার জন্য। রাজবাড়ির যে লাশ কাটা ঘর যেটি রয়েছে, রাজবাড়ির সদর হসপিটালের মধ্যে কিন্তু লাশ কাটি ঘরটি না। অন্যান্য জায়গায় দেখি যে আমরা যে মর্গ, যেটা হসপিটালের যে মর্গটা, সেটা হসপিটালে থাকে, কিন্তু লাশ কাটা ঘর যেখানে লাশ কাটা হবে, এটি কিন্তু সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় সদর হসপিটালের এরিয়ার বাউন্ডারির মধ্যেই থাকে। কিন্তু রাজবাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বহু আগে থেকে, অনেক আগে থেকেই এই লাশ কাটা ঘরটি রাজবাড়ির মেইন শহর থেকে একদম একটু সাইডে, এটি রাজবাড়ি সরকারি কলেজ যেটি রয়েছে, এই রাজবাড়ি সরকারি কলেজের থেকে একদম পাশেই একটি জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে হলো ড্রাই আইস ফ্যাক্টরি। তো ওই সময় ওই জায়গাতে একসময় ড্রাই আইস ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন তো সেটি নাই, কিন্তু ওই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস। তো ওই ড্রাই আইস নামক স্থানে এই লাশ কাটা ঘরটি এখনো রয়েছে। তো ফার্স্টের দিকে লাশ কাটা ঘরটি, এটা ছিল একটা টিন শেড, একটা টিন শেড ঘর, টিনের মানে হাফ ওয়াল ছিল, ওয়াল থেকে টিনের মধ্যবর্তী জায়গায় মানে এটাকে নেট দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল আর কি। মানে আমরা মুরগির যে কিছু ঘর দেখি যেরকম, ঠিক অনেকটা সেরকম আর কি। তো উপর দিকে এরকম নেট দিয়ে একটু ঘেরা ছিল, সেখানে কোনো জানালা ছিল না, জাস্ট একটি দরজা ছিল। তো এই লাশ কাটা ঘরটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এরকমই। ওখানে লাশ নিয়ে আসা হয়, একজন ডাক্তারও আসেন, থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন। এখন লাশ কাটা হবে, ডোম তার যেই প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে সেখানে আসে আর কি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে লাশ যখন বাসা থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় যখন পুলিশ নিয়ে আসার সময় তখন লাশের চোখ কিন্তু খোলা ছিল। তো যেহেতু সুইসাইড করে মারা গিয়েছে, অনেকে হাত দিচ্ছিল না, যদি কোনো দেখা গেল পুলিশ এসে রাগারাগি করতে পারে যে আপনারা হাত দিয়েছেন কেন, কোনো আলামত নষ্ট হয়ে গেছে, আপনারা মেরে ফেলেছেন, এরকম কোনো কথা বলতে পারে, যার জন্য লাশের গায়ে কেউ হাত দেয়নি, কেউ চোখটা বন্ধও করে দেয়নি। লাশের চোখ খোলা ছিল। লাশটিকে যখন ওই আমরা যেটাকে মাদুর বলি, পাটি বলি, খেজুরের পাতার পাটি আর কি, এরকম একটা পাটিতে মুড়িয়ে লাশটি নিয়ে আসা হয়। তো লাশটি যখন লাশ কাটা ঘরে মানে ঢোকানো হয়, যখন সেটি খোলা হয়, খোলার পরপরই মানে ওই ডাক্তার ওই পুলিশকে ডেকে বলে যে আচ্ছা, আপনি বললেন যে এই লাশটি সন্ধ্যার পরে মারা গেছে, কিন্তু এই লাশের চেহারাটা এমন কেন? তখন সবাই খেয়াল করে যে লাশের চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেছে এবং চেহারাটা বেশ বিকৃত হয়ে গেছে। পুলিশ বলে এ তো বিষ খেয়ে মারা গেছে, হয়তোবা এই কারণে চেহারাটা এরকম খুব কালো দেখা যাচ্ছে, কিন্তু অনেক কালো হলেও এতটা বিকৃত তো হওয়ার কথা নয়। তারপরেও ডাক্তার যিনি আছেন তিনি চিন্তা করেন হয়তোবা কীটনাশক যেটি সে খেয়েছিল, খুব বেশি পরিমাণে খেয়েছিল, হয়তোবা তার রিয়াকশনেই চেহারাটা খুব বেশি মাত্রায় বিকৃত হয়ে গেছে, এরকমই তারা মানে ভাবে আর কি। যাই হোক, পুলিশ কিন্তু লাশ কাটার সময় সাধারণত থাকে না, সে বাইরে থাকে, একজন ডাক্তারের উপস্থিতিতে লাশ কাটা হয়। ওই সময় ওই লাশ কাটা ঘরের মধ্যে 100 মানে এখন যে আমরা যে এলইডি বাল্ব দেখি, তখন তো এগুলো ছিল না, তখন ওই হলুদ যে বাল্বগুলো ছিল 100 ওয়াটের একটি ভাল্ব লাগানো ছিল ওখানে। তো ওই 100 ওয়াটের ভাল্বেই সাধারণত কাজটা করা হতো আর কি ওই আলোতে। যখন ডোম লাশ কাটা শুরু করে, মানে ফার্স্ট তার যে কাজটা মাথার থেকে লাশ কাটা শুরু করে যখন ফার্স্টে, তখন এরকম মানে কাজ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন
যেহেতু ডোম শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তার জ্বর ছিল, তখন ওই কাটার সময় ওই ঠিক কাটারত অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় যেহেতু, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ওই হঠাৎ করে ওনার হাতটা একটু মানে ঠিক যেই লাইন ধরে লাশটি কাটার কথা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় ওনার মানে চাকুটা পড়ে যায় আর কি। তখন ওইখানে থাকা যে ডাক্তার এবং ডোম, বাইরে থাকা পুলিশ এবং ভ্যানওয়ালা একজন ছিল, নাম তার মোজাম্মেল। এই ঘটনাটি বেসিক্যালি মোজাম্মেলের কাছ থেকেই শোনা। ওই ভ্যানওয়ালা যে ছিল মোজাম্মেল, ওনারা স্পষ্টভাবে সবাই শুনেছে যে হঠাৎ করে ভিতর থেকে উফ এরকম একটি শব্দ সবাই শুনেছে। এটা যে শুধু ডোম শুনেছে বা ডাক্তার শুনেছে তা কিন্তু না, লাশ কাটা ঘরের ভেতরে যারা ছিল, যে 2 জন ছিল এবং বাইরে 2 জন ছিল, এই 4 জন ব্যক্তি একত্রে শুনেছে সেটা। এবং এই মেয়েলি কণ্ঠে এই উফ শব্দটি শোনার পর সবাই বেশ চমকে ওঠে, কি ব্যাপার এরকম শব্দ। তো বাইরে থেকে পুলিশ নক করে যে কি ব্যাপার এরকম শব্দ পেলাম। ওরা বলে হ্যাঁ আমরাও তো এরকম শব্দ পেলাম, কিন্তু ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো দেখি আলোটা জ্বালিয়ে নেই। তো ওনাদের কাছে আলোর ব্যবস্থা ছিল। এটা কিন্তু মাত্র ইলেকট্রিসিটি চলে যাওয়ার মাত্র 1 মিনিটও না, মানে এই সময়ের মধ্যে এই ঘটনাটি আর কি, মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে এই ঘটনা। তখন সেখানে হারিকেন জ্বালানো হয়। হারিকেন জ্বালানোর পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে লাশটি যখন নিয়ে আসা হয় তখন কিন্তু লাশের চোখটি ছিল খোলা, কিন্তু এখন দেখা যাচ্ছে লাশের চোখ কিন্তু বন্ধ। এটি কিন্তু সবাই খেয়াল করে। তখন ডাক্তার চিন্তা করে বা অন্যরা চিন্তা করে হয়তোবা লাশ যেহেতু কাটা হয়েছে, শরীরের কোনো অর্গানে যেহেতু হয়তোবা টান লেগেছে বা কোনো রগ কেটে গেছে, হয়তোবা এই কারণে হয়তোবা চোখ বন্ধ হয়ে গেছে। সবাই এটাই ভাবে। হারিকেন জ্বালানো হয়, বাদবাকি প্রক্রিয়া শুরু করা হয়। যখন হারিকেন জ্বালানোর পরে আবার ডোম তার কাজ শুরু করে, ঠিক 5 মিনিটের মাথায় এই ডোম এবং ডাক্তার যিনি ভিতরে ছিলেন, যে ডাক্তার, মানে 2 জনই ফিল করছিলেন যে খুব ঠান্ডা কোনো একটা কিছু তাদের মানে মাথার পেছনের যে মানে আমাদের একটা রগ রয়েছে, তো এই রগ দিয়ে মনে হলো ঠান্ডা কোনো কিছু সারা আমাদের শির দ্বারা, মানে আমাদের শির দ্বারা রয়েছে। অনেক সময় আমরা খুব ঠান্ডা কোনো কিছু শির দ্বারা বেয়ে কোনো শীতল অনুভব করি। তো ওনাদের কাছে মনে হলো যে খুব ঠান্ডা কিছু একটা বিষয় বা কোনো একটা জিনিস তাদের শির দ্বারা বেয়ে সমস্ত শরীরে মানে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি করলো। তো তখন বেসিক্যালি ডাক্তার এটা ফিল করার পর উনি আসলে ওরকম তেমন কিছু মনে করেনি। উনি চিন্তা করেছে হয়তোবা মানে আশেপাশে একটু হালকা বাতাস হচ্ছিল, উনি মনে করেন হয়তোবা বাতাসের কারণে এরকমটা হয়েছে। আর ওইদিকে ডোম, তারও কিন্তু এরকম বিষয়টি হয়েছে, কিন্তু সেও কিন্তু ফার্স্টে বলেনি। এই যখন হারিকেনের আলোতে 5 মিনিট কাজটি করা হলো, দম করে হারিকেনটা নিভে গেল। অথচ হারিকেন নিভে যাওয়ার কোনো কারণ ছিল না, এমন কোনো দমকা বাতাসও সেখানে ছিল না, হারিকেনেও তেল ছিল, হারিকেনটা ভালো ছিল এবং খুব ভালো করে চেক করেই হারিকেনটা ধরানো হয়েছিল। হারিকেনটা নিভে যাওয়ার কারণ কি? যেহেতু পাশে ম্যাচ ছিল, ডোম যে কাজটি করে সে করে আবার ম্যাচটি ধরায়। ম্যাচটি মানে ধরানোর পরে এবং হারিকেনটাকে পুনরায় জ্বালানো হয়। জ্বালানোর পরে আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়, সেটা হলো এখন কিন্তু লাশের চোখটি আর বন্ধ নাই। এখন দেখা যাচ্ছে ওই যে প্রথম সময়ে যখন যেরকম লাশের চোখটি খোলা ছিল, ঠিক তেমন লাশের চোখ খোলা। তখন ডোম এবং ডাক্তার উভয়ই অবাক হন যে কি ব্যাপার, হারিকেনের আলো বন্ধ হওয়ার আগেই না দেখছিলাম যে লাশের চোখ বন্ধ,
এখন আবার খোলা, শুরুতে যেমন ছিল খোলা, ঘটনা কি? তখন ডোম একটু একটু ভয় পাওয়া শুরু করে। আমরা জানি ডোমরা যখন লাশ কাটে তখন ওরা কিন্তু একটু ড্রিঙ্ক করে না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু ডোম যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, জ্বর ছিল, এই জন্য এই জ্বরের উপরে উনি আর কোনো ড্রিঙ্ক করেননি। উনি স্বাভাবিকভাবেই এই কাজটি শুরু করেন আর কি। সুতরাং সেও সব বিষয় শুনছে, দেখছে, ডাক্তারও দেখছে। তো ভুল হওয়ার তো একার ভুল হতে পারে, সবার তো ভুল হওয়ার কথা না, বা একজন একা ভুল দেখতে পারে, সবাই তো ভুল দেখার কথা না। যাই হোক, তারা কাজ শুরু করে। ঠিক কাজ আরো প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ধপ করে হারিকেন নিভে যায়। হারিকেন নিভে যাওয়ার পর এবার কিন্তু ডাক্তার একটু ভয় পেয়ে যায় এবং উনি যে কাজটি করেন সেটা হলো হারিকেন নিভে যাওয়ার সাথে সাথে উনি যে দরজা যেটা লক করে রাখা ছিল, উনি দৌড় দিয়ে দরজা খুলে দৌড়তে বাইরে চলে যান, ডোমকে একা রেখে, যেহেতু উনি একটু ভয় পেয়েছেন। এখন ডোম যেহেতু এই কাজটি করে অভ্যস্ত, উনি আর ভয় পান না। উনি স্বাভাবিকভাবেই উনি আবার হারিকেনটা ধরানোর পর এবার ডোম একটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাইরের থেকে এই যে ভ্যানালা মোজাম্মেল পুলিশ অফিসার এবং যে ডাক্তার, ওনারা আবার একটু সাহস করে ভিতরে ঢোকেন। ডোম বলছে, দেখেন, হারিকেন নেভার আগে লাশের চোখটি খোলা ছিল, এই যে হারিকেন ধরালাম, এখন লাশের চোখ বন্ধ। এখানে কি হচ্ছে এগুলো? এই দৃশ্য দেখার পর উপস্থিত সবাই কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। প্রথমে উফ করে শব্দ করে ওঠে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই। তারপরে এই যে একবার চোখ বন্ধ হয়ে একবার খোলা, এটা কিন্তু ওখানে সবাই এটা দেখছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এর মধ্যে কি হয় যে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি যেহেতু চলে আসে তখন সবাই বলে, যাক, এইবার আর অতটা সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তখন ডোম যে কাজটি করে, দ্রুত শেষ করে লাশটি আবার সেলাই করে ফেলে। সেলাই আমরা জানি যে যেখানে কাটা হয়েছে সেটা আবার সেলাই করে দিতে হয়। তো ডোম লাশটি সেলাই করে ফেলে এবং সেটি কিছু প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ যখন এই যে মোজাম্মেল যিনি ভ্যান চালক ছিলেন, উনি যখন লাশটি নিয়ে যাচ্ছিলেন থানার থেকে, আবার ক্লিয়ারেন্স নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশ তার ভ্যানটা, যে লাশ যে ভ্যানে রয়েছে, ভ্যানটা খুবই হালকা এবং মনে হচ্ছে উনি ভ্যান চালাচ্ছেন না, মনে হচ্ছে ভ্যানটা উড়ে উড়ে যাচ্ছে, ভ্যান উড়ে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এমনটা মনে হচ্ছে। এবং স্বাভাবিক গতির থেকে বেশ ভালো, আরো বেশি গতিতে ভ্যানটি চলছিল। ওই পরিবারে ওই মেয়ের বাবা ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। মোজাম্মেল সাহেব যিনি ভ্যান চালান, উনি ওই পরিবারের পূর্ব পরিচিত ছিলেন, এই জন্য উনি ওই লাশের গার্জিয়ান হিসাবে লাশটি নিয়ে যান, অন্য কোনো লোক ছিল না এখানে সাথে। তখন মোজাম্মেল কিন্তু একটু ভয় পেতে থাকেন যে আসলে ওখানে লাশ কাটা ঘরে এই ধরনের ঘটনা, আবার ভ্যান এত হালকা মনে হচ্ছে কেন, এরকম তো হালকা তো লাগার কথা না। উনিও ভয় পেতে থাকেন। কিন্তু এর মধ্যেই ওই যে বাড়ি যেখানে ওই মেয়ের বাসাটা ছিল আর কি, সেখানে ওরা চলে আসে, ভ্যানটা চলে আসে। ভ্যান চলে আসার পরে পরিবারের অন্য সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় এবং লাশ যখন গোসল করাবে, গোসল করার সময় ওখানে যাদের রেডি করা ছিল তারা স্বাভাবিকভাবে লাশটি গোসল করান আর কি। গোসল করানোর পরে স্বাভাবিকভাবে লাশটি দাফন করা হয়। দাফন করার পর হয়তোবা তখন আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও ওই পরিবারের সাথে এবং রাতের বেলা
ওই বাসার আশেপাশে যে আরো কয়েকটি ভ্রাম্যমান বাসা, মানে ওই যে ঘর বাড়ি ভেঙে নিয়ে এসে মানে সেখানে থাকা শুরু করছে যারা বন্যা দুর্গত যারা মানুষ ছিল সেখানে, ওনারা কিন্তু এই রাতের বেলা এই নদীর ধারে, মানে একদম বাঁধের কিনারে আর কি, বাঁধের কিনারে বেশ 3-4 দিন ওই মেয়েকে কিন্তু দেখেছে। এটা তাদের ভাষ্য অনুযায়ী দেখেছে, সে বসে আছে, চুলটা ছেড়ে দিয়ে বসে আছে। তো যখনই তাকে কেউ ডাক দিত সাহস করে, তখনই সে হাওয়া হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। এটা কয়েকজন দেখেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই যে লাশটা হঠাৎ করে কাটার সময় উফ শব্দ করা, তারপর বারবার চোখ খোলা বন্ধ করা, এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল। যেহেতু শুরু থেকে মোজাম্মেল যিনি ভ্যানওয়ালা উনি শুরুতেই ছিলেন, এই জন্য ওনার কাছ থেকে ঘটনাটি শোনা। এবং আরও একটি ঘটনা আমি বলতে চাই, ঘটনা না, সেটা হচ্ছে এটা আংশিক একটু তথ্য দিব আপনাদেরকে। জানা যায়, মানে আমি ঘটনাটি কালেক্ট করার সময় এটা জানতে পেরেছি যে এই মেয়ের বড় বোন 10 বছর আগে, যখন 1988 সালের বন্যা হয়, 10 বছর আগে এরকম একটি বন্যার সময় এই মেয়ের যে বড় বোন সেও সুইসাইড করে। তার ঠিক 10 বছর পর 98 সালের বন্যার সময় এই মেয়ে সুইসাইড করে। এবং ওখানকার যে পাড়া প্রতিবেশী যারা ছিল তখন বলে যে এই মেয়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল না, মৃত্যুর মানে মারা যাওয়ার পরেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এখন কি সেই ঘটনা, এটি আমি এখনো কালেক্ট করতে পারি নাই। তো আমি এই আজকে যে ঘটনাটি শেয়ার করলাম, এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এই মেয়ের বড় বোনের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটি সুইসাইড করেছিল, বা ওই সুইসাইডের পরে কি ঘটনা ঘটেছিল। আমি চেষ্টা করব এই ঘটনার ঠিক পরের যে ঘটনাটি, যেটি আমি পরবর্তীতে জানতে পেরেছি, সেটি আপনাদেরকে শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছিল, এরা এখন রাজবাড়ী মেইন শহরেরই কোথাও বসবাস করে, কিন্তু এরা যে কোথায় থাকে এটা আসলে আমি জানি না। আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতে পারি নাই যে ওরা এই মুহূর্তে কোথায় থাকে। আর এখন করোনাকালীন এই সিচুয়েশনের কারণে আমি আসলে ওইভাবে তথ্য নিতেও পারি নাই, এটা একটা বাস্তবতা। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেই মেয়ের গল্পটা আজকে আপনাদেরকে করলাম, এর বড় বোনের সঙ্গে কি হয়েছিল। শুনে আসি আবরার ভাইয়ের ঘটনা আবরার ভাইয়ের কাছ থেকে। আবরার ভাই, আপনি তো বলছিলেন, আচ্ছা শুরুতে আপনাকে শুরু করেন, তারপরে বলছি। ধন্যবাদ রাসেল ভাই। হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে যে আসলে ঈদের সময় এখন সবাই তো বাড়ি যাচ্ছে, হাইওয়েতে আছে বেশিরভাগ। তো বিশেষ করে আজকে থেকে মনে হয় হাইওয়েটা একটু বেশি জমজমাট একদম। আচ্ছা, তো আমি আজকে 3টা হাইওয়ের ঘটনা বলবো। আচ্ছা, কারণ ঘটনাগুলো খুবই শর্ট, কিন্তু যেহেতু আপনার এবং সত্যিকার অর্থে কি যে এই ঘটনাগুলা আমি যখন বাংলাদেশে থাকতাম, টাইম টু টাইম পুরো বাংলাদেশ আমি দেখা যেত যে আমার কাজের জন্য আমি ড্রাইভ করে করে ঘুরে বেড়াতাম। সো আমার সাথে ঘটে যাওয়া খুব শর্ট 3টা ঘটনা বলছি, চলুন, ঠিক আছে? আচ্ছা, প্রথম ঘটনাটা ছিল যেটা বলবো সেটা হচ্ছে চিটাগং হাইওয়েতে। আপনি ড্রাইভ করছিলেন? আমি ড্রাইভ করি, এই 3টা ঘটনাতে আমি ড্রাইভ করছি। চিটাগং হাইওয়েতে আমি যখন এটা হবে কত দিন আগে, প্রায় ধরুন 4-5 বছর আগের ঘটনা। আমার সাথে আমার অফিসিয়াল 2-3 জন ছিলেন। এই জায়গাটা হবে সম্ভবত, এটা বলে না ওই যে মিঠাছড়া, ওই আপনার ওই কি বলে ওই জায়গাটার নাম, ওই যে মিরেশ্বরের ঠিক আগে মিঠাছড়াতে, ঢাকা থেকে আমরা যাচ্ছি। তো রাত বাজে অ্যারাউন্ড তখন 3টা কি 3:30 এরকম সময়। তো সবাই গাড়ির ভিতরে যে বাকিরা আছে সবাই ঘুমাচ্ছে, পাশে আমার ড্রাইভার বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। আরেকটা জিনিস বলি রাসেল ভাই, আমি হাইওয়েতে যখনই থাকি আমার ড্রাইভারকে কখনো আমি চালাতে দিই না, আমি চালাই। ওকে। তো গাড়িটা ছিল একটা মাইক্রোবাস। তো রাস্তা মোটামুটি খালি ওই সময়টা, কেননা যতগুলা কোচ আছে বা যা আছে সবই আমার আগে। কোন সময়ের ঘটনাটা বলছিলেন যেন? এটা রাত 3টা, মানে কোন সালের হবে এটা? তাও এটা আনুমানিক 2015
কি এরকম সময় হবে। আচ্ছা, ওকে, 15 কি 14 আচ্ছা, এরকম সময় হবে। ওকে ওকে। তো তখন কিন্তু হাইওয়ে কিন্তু এত মানে চওড়াও ছিল না, বা কাজ চলছিল জায়গায় জায়গায় ভাঙা, এবং মিঠাছড়া ওই জায়গাটা কিন্তু ভাঙা ছিল পুরো। তো যখন যাচ্ছি আমি ওই জি। জায়গাটা যখন ক্রস করছি মিঠাছড়ার দিকটা, তখন হঠাৎ দেখতে পেলাম যে অনেকগুলা আপনার শিয়ালের মতো কিছু জিনিস, হুম, মানে আমার মনে হলো শিয়াল সাইড থেকে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে রাস্তাটা পার হচ্ছে। 3-4টা এরকম গেল। আচ্ছা, যখন ক্রস করছি হঠাৎ করে ওই শিয়ালের মতো একটা আমার উইন্ডশিল্ডের উপর উড়ে এসে পড়লো। আচ্ছা, শিয়াল বা কুকুর কিন্তু কোনো গাড়ির দিকে কিন্তু ঝাঁপ দেয় না, হুম 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 হুম। কিন্তু ওরকম একটা জিনিস আমার উইন্ডশিল্ডে এসে হিট করলো। বিকট শব্দ, সবার ঘুম ভেঙে গেছে। হুম, আমি আর গাড়িটা থামাচ্ছি না, দেখলাম যে আমার গ্লাস ফাটে নাই, কিছু হয় নাই। আরো কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম, ওখানে রাখলাম, নামলাম, চেক করে দেখি উইন্ডশিল্ডে কোনো দাগ নেই, কিছু না। কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, কোনো রক্তও নেই। ওটা যে লাগলো, লেগে কোথায় গেল আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, জি। এটা ছিল চিটং হাইওয়ে। হুম। আর এখন আপনি ওই মুহূর্তে কি করলেন আসলে যখন? আই ওয়াজ শিভারিং। আমি আচ্ছা। কখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি মরুক এটা আমি চাই না। হুম, আমার ভিতর তখন ভূতের ব্যাপারটা কাজ করছিল না, জি। আমার ভিতর কাজ করছিল যে খারাপ লাগাটা। এটা যে আমি কিছু মেরে ফেললাম কিনা। হুম হুম হুম। কিন্তু সত্যিকার অর্থে ওরকম কিছু মনে হয় না আমি মেরেছি, কারণ আচ্ছা, শিয়াল বা কুকুর কখনো ঝাঁপ দিবে না আপনার গাড়ির হুম, সামনে, বা হুম। উইন্ডশিল্ড পর্যন্ত জাম দিবেই না। সেটাই। তো ইট ওয়াজ, আমি বিশ্বাস করি এটা অন্য কিছু ছিল। আচ্ছা, আচ্ছা, আরেকটা ঘটনা যেটা, এটা হচ্ছে নাটোর থেকে পাবনার দিকে, ঈশ্বরদীর দিকে যাচ্ছি। আপনি সমস্ত বাংলাদেশ ঘুরেছেন তার জি। মানে? আচ্ছা আমি মোটামুটি 85% এর উপরে ঘুরেছি, আচ্ছা, এবং ওকে। নিজে ড্রাইভ করে। আচ্ছা, আচ্ছা, তো নাটোর থেকে ঈশ্বরদী যাওয়ার সময় জি। আমার সাথে আমার একটা কাজিন ছিল, হুম, একটু ডিস্ট্যান্ট কাজিন, নাম হচ্ছে মিঠু। তো গাড়িতে ড্রাইভার, ও সারাদিন চালিয়েছে, ওকে আমি পিছনে ঘুমাতে বলেছি, ও পিছনে ঘুমাচ্ছে। পাশের সিটে হচ্ছে মিঠু আর আমি, এই 3টা মানুষ। হুম হুম। মিঠুর ব্যাপারে একটু বলে নেই। মিঠু এমন একটা মানুষ, অনেকে বিশ্বাস করে ব্যাপারটা, এটা হচ্ছে যে তুলা রাশির মানুষ ফার্স্ট অফ অল। হুম, আর দ্বিতীয়ত হচ্ছে যে সে ছোটবেলা থেকে কোনো এক তান্ত্রিক জি তাকে নিয়ে কিছু হেল্প নিত, জি। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির অনেক কিছু মিঠু জানে এবং ও বুঝতে পারে। জি ফর এক্সাম্পল, আমরা হয়তো বা আমাদের আশেপাশে অনেক এন্টিটিস থাকে, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না। জি। অনেক সময় হয়তো ফিল করি, কিন্তু মিঠুর একটা মজার ব্যাপার হচ্ছে ওর আশেপাশে যদি কিছু থাকে সেটা সে দেখে। হুম হুম। তো সেই জিনিসটা আমি আগে থেকে জানতাম। তো গাড়ি চালাচ্ছি, ও আমার সাথে গল্প করছে, আমাকে বলে যে ভাই দেখছেন কিরকম ফাজিল জিনিসটা। আমি মানে বলে যে আপনার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে। ভয় লাগার কথা ভীষণ। আমার জানলা ধরে, জানলা উঠানো, এসি চলছে হ্যাঁ। ভিতরে, হ্যাঁ হ্যাঁ। বলে যে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে আপনার জানলা ধরে, আপনার গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলছে, হুম হুম। এইটাই তো কোনো মানুষ দৌড়াতে পারে না। আর দেখেন আমার দিকে তাকায় তাকায় খালি হাসছে। আচ্ছা, আপনি কি বললেন? আমি ডান দিকে তাকাই না, আচ্ছা আমি আর জানলার দিকে তাকাই না, আমি চালাচ্ছি সামনে, বরং আরো স্পিড কমিয়ে দিলাম। আচ্ছা। কমিয়ে দিয়ে আমি চালাচ্ছি মোটামুটি 4-5 কিলোমিটার আসার পর মিঠু বলছে গেছে ভাই। আমি কি ছিল, বলা যে এটা একটা ফাজিল রকমের একটা জিন ছিল, এবং আমাকে দেখে সে মানে এখন আমার সাথে তামসা করছিল। তা আমি তো দেখলাম না, বা আমাকে তো কোনো কিছু ফিল করালো না, বলে যে আপনাকে করবে না। এটা ছিল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনায় চলে যাই। আচ্ছা। তৃতীয় ঘটনাটা ছিল ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি। হুম হুম। এটা হচ্ছে টাঙ্গাইলের মাঝামাঝি জায়গাটা। আচ্ছা। রাত হবে তখন 1:30-2টা এরকম সময়। হুম। ঠিক আছে, হুম হুম। যাওয়ার সময় একটা মানে তখন তো রাস্তাগুলো অনেক মানে সরু ছিল, মানে জি। 2 লেনের রাস্তা, হুম একটা হুম। দিয়ে আসে আর একটা দিয়ে যায়। তো ওই অবস্থায় যখন ওই টাঙ্গাইলে ওই পয়েন্টে যখন আমরা যাচ্ছি, আমি দূর থেকে দেখলাম একটা মহিলার মতো শাড়ি পরা, সাদা শাড়ি পরা, ঘোমটা টেনে হুম হুম। গুজা হয়ে আমি যেদিক দিয়ে যাব ঠিক ওটার মাঝখানে সে বসে আছে। আমার থেকে ধরেন মোটামুটি
কত হবে আপনার ধরেন 50 গজ দূরে আছে বা 60 গজ দূরে আছে, এরকম আচ্ছা বসে আছে রাস্তার মাঝখানে 1:30টার দিকে, গ্রামের রাস্তা, আচ্ছা হাইওয়েতে। উল্টা দিক দিয়ে একটা ট্রাক আসছে। হুম হুম আমার মাথায় কাজ করলো যে এত রাত্রে তো মানুষ বসে থাকবে না, ওকে হয় আমার কাটায় যেতে হবে, ডান দিকে কাটায় যেতে হবে, তখন হয়তো ট্রাকের সাথে আমার একটা কোলিশন হতে পারে। ও আচ্ছা, রিস্কি ছিল তার মানে। ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ব্রেক করতে পারি, কারণ আমার স্পিড তখন ছিল 70-80 এরকম, কিন্তু আমি যদি এখন হার্ড ব্রেক করতে যাই, পিছনে আমার একটা বাস আছে, সেটা আমাকে মেরে দিতে পারে। হুম হুম আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষ না, আমি মোটামুটি কনফার্ম যে এটা মানুষ না, হুম আমি ওর উপর দিয়ে উঠিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে, একদম মানে ইচ্ছা করে, সাহস করে। হ্যাঁ। কিন্তু মজা ব্যাপার কি জানেন রাসেল ভাই, অনেকে বলে না ঝাঁকি খায়, কিছু হয়, আমি কোনো ঝাঁকিও খাইনি, কোনো কিছু ফিলও করিনি। আচ্ছা, আপনি ওই সময় কিভাবে মানে কি আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যেটা ঠিক আসলে মানুষ মনে হচ্ছে না আপনার কাছে? আজ থেকে প্রায় অনেক বছর আগে হুম আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই, যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিয়ে উঠিয়ে দিবেন। ওটা কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামানোর জন্য। আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে, অবশ্যই এনটিটি হবে। আমার ধারণা ছিল ওটা একটা জিন। আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি। ওকে, কোনো ধাক্কাও খাইনি, কোনো কিছু ফিলও করিনি, কোনো ঝাঁকিও নেই, ইভেন ব্যাক মিররেও আর দেখিনি, কারণ ব্যাক মিররে দেখতে গেলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হব। ওকে, তো এই ছিল 3টা ঘটনা হাইওয়ে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ব্যাক করব। আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি, দয়া করে আমার সব ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি মানিকগঞ্জের কোনো একটা গ্রামের। তখন সেখানে খুব বন্যা হয়েছিল, সো পুরো গ্রামটা বন্যা কবলিত হয়ে যায়। সো ক্ষেত, ফসল, বাড়িঘর, কবরস্থান, মসজিদ সব পানির নিচে চলে যায়। তো ওই সময় ওখানে ওই গ্রামে একটা লোক মারা যায়। তো মারা যাওয়ার পরে যেটা হলো, সবাই মিলে ডিসিশন নিল যে যেহেতু ওখানে কবরস্থান অলরেডি পানির নিচে আছে, সো ওখানে না দিয়ে পাশে দূরের একটা গ্রামে কবর দিবে। সো ওভাবে যোগাযোগ করা হলো। তো যোগাযোগ করার পরে আপনার আত্মীয় স্বজনরা এবং সবাই মিলে লাশটা খাটিয়ার উপরেই রেখে জানাজা পড়লো। তো জানাজার পরে আর কি নৌকায় করে ওই যে গ্রামে কবর দেওয়া হবে ওই গ্রামে যাবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো। তো এটা নেওয়ার পরে এটাও সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা নৌকাতে, ছাউনি নৌকা তে করে লাশটাকে বহন করা হবে। তো সাথে যাবে হচ্ছে 2জন যুবক এবং আপনার সাথে একজন আলেম লোককে পাঠাবে, মুরব্বী, এবং মাঝি তো থাকছেই সাথে। সো তারা রওনা দিবে। তো লাশটাকে উঠালো। তো রওনা দেওয়ার সময় একজন মুরব্বী তাদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমাদের সাথে যাই হোক বা যে কোনো ঘটনাই ঘটুক না কেন, তোমরা কোথাও দাঁড়াবা না বা কোনো পাড়ে ভিড়াবা না, তোমরা গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত। সো এই কথা বলার পরে আর কি তারা রওনা দিল। এই কথা শুনলো, তারা শোনার পর রওনা দিল। সো রওনা দেওয়ার পরে সুন্দর মতো যাচ্ছে। সো সময়টা হয়ে গেল তখন আসরের পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে। সো সময়টা আসলে তারা সুন্দর মতো নৌকা দিয়ে যাচ্ছে, স্রোতের অনুকূলে নৌকা দিয়ে যাচ্ছে। সো একটা সময় এলো যে তারা একটা খালে প্রবেশ করলো এবং খালের দুই পাশে এক পাশে ছিল হচ্ছে কি আপনার লোকালয়, আর আরেক পাশে হচ্ছে কি আপনার লোকালয়ের শেষ মাথার দিকে যে গাছপালাগুলো থাকে, ওই গাছপালার সাইড দিয়ে যে কিছু রাস্তা থাকে, ওরকম একটা জায়গায় তারা আসলো আর কি। তো নৌকা যাচ্ছে, তো ওই গাছপালার সাইড দিয়ে যে রাস্তাগুলি যায় খাল বা নদীর পাশ দিয়ে, এরকম আমরা দেখে থাকবো। সো ওরকম রাস্তা দিয়ে একটা লোক এসে মানে মাঝিকে উদ্দেশ্য করে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাও, ভাই আমাকে নিয়ে যাও। তো মাঝি তাকে উদ্দেশ্য করে রিপ্লাই দিল যে ভাই আমাদের একটু সমস্যা আছে, আমরা আপনাকে নিতে পারবো না, জোরে জোরে বলল। তো ওই লোকটা ওইটার কোনো রিপ্লাই দিচ্ছে না,
বা মানে মাঝি ঠিকই বললো, বাট উনি ওটার কোনো স্পেশালি যে ওটার একটা রিপ্লাই হবে সেরকম কিছু না, উনি একই কথা বারবার বললো যে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। তো তখন মুরব্বী যে আলেমটা ছিল নৌকাতে, তো উনি বলল যে নৌকা পাড়ে ভিড়া, উনি হয়তো বা সমস্যা পড়ছে, দেখি কি। তো যুবক দুজনের একজন বলল যে আমাদেরকে তো বলে দিল যে গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কোথাও যাতে আমরা না থামি। তো তখন মুরব্বীটা বলল হয়তোবা তিনি কোনো সমস্যায় পড়েছেন, সো নৌকাটা পাড়ে ভিড়ানো হোক, দেখি সে কি বলে। তো মাঝি নৌকাটা পাড়ে ভিড়ানোর পরে ওই লোকটাকে উদ্দেশ্য করে বলল যে দেখেন, আমি আপনাকে সত্যি কথা বলি, আমাদের সাথে একটা লাশ আছে ছাউনির মধ্যে, সো আপনার যদি কোনো সমস্যা না হয় আমাদের সাথে আসতে পারেন। বললো যে না, আমার কোনোই সমস্যা নেই, আমি এখানে এসেছিলাম, সো বন্যার এলাকা, সো আমি আপনারা যেদিকে যাচ্ছেন আমাকে ওখানে নামাই দিন, আমি এখানে আটকা পড়ে গেছি। সো যে কথা সেই কাজ, উনি নৌকাতে উঠলো। তো ওঠার সময় একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে মাঝি শুধু খেয়াল করলো যে উনি যখন লোকটা যখন নৌকাতে পাড়া দিল, নৌকাটা একটু বেশ ডেবে গেল। এটা শুধু মাঝি খেয়াল করেছে, বিকজ মাঝি যেহেতু অভ্যস্ত লোকজন ওঠা নামা করাতে। সো মাঝি তখন কিছুটা আন্দাজ করতে পারলেও জিনিসটা বললো না সবাইকে। তো কিছু দূর যাওয়ার পর তখন মাগরিবের প্রায় সময় হয়ে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সো কিছু দূর যাওয়ার পর যেটা হলো যে লোকটা নতুন করে উঠলো, সেই লোকটা বলল যে আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু ভিতরে যেয়ে বসি, আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু ভিতরে যেয়ে বসি, এরকম করে 2-3 বার বললো। তো তখন একজন যুবক একটু রাগান্বিত হয়ে বললো, কেন, আমরা সবাই বসে আছি না, সো তোমার ঠান্ডা লাগবে, তুমিও বাইরে বসে থাকো, আমরাও বসে থাকি একসাথে। তো লোকটা চুপ হয়ে গেল, ওই লোকটা কোনো কথা রিপ্লাই দিচ্ছিল না। সো ওই লোকটা যেটা বলতেছে সেটাই বলতেছিল আর কি, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো আবার আরো কিছু দূর গেল, অন্ধকার আরো হয়ে আসতেছিল। সো লোকটা আবার বললো যে আমার ঠান্ডা লাগতেছে, আমি একটু ভিতরে যেয়ে বসি। তখন আলেম যিনি ছিল মুরব্বী, উনি তার চাদর দিয়ে বললো তুমি এই চাদরটা পেঁচায় বসো, যেহেতু তোমার ঠান্ডা লাগতেছে, বাট বাহিরেই বসো। সো তিনি চাদরটা নিয়ে পেঁচায় বসলো। বসার পরে আরো কিছু দূর একটু সামান্য গেল, তখন অলরেডি অন্ধকার হয়ে আসছে, হ্যাঁ, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। সো তখন আবার হঠাৎ করে বললো যে আমি একটু ভিতরে যেয়ে বসে, আমার ঠান্ডা লাগতেছে। তখন ওই যুবক ভাইদের মধ্যে একজন একটু রাগান্বিত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভিতরে যেয়ে বসো। সো উনি ভিতরে যেয়ে বসলো। ভিতরে যেয়ে বসার পরে কিছু দূর গেল, তো যাওয়ার পরে হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, লাইক এরকম একটা আওয়াজ আসতেছিল। সো এই আওয়াজটা শুনে একজন যুবক একটু উকি মেরে দেখলো যে ওই লোকটা নখ দিয়ে খামছে যে লাশটা ছিল, ওই লাশটার বুকের ভিতরে আঁচড়াচ্ছে। সো অলরেডি ততক্ষণে অলরেডি মাঝি এবং অন্য যুবক ভাই এবং আলেম যিনি ছিল তাদের মধ্যে চোখাচোখি হয়ে গেল। তারা বুঝতে পেরেছেন যে তারা খারাপ কিছুর কবলে পড়েছে। সো তখন তারা একটু দূরে খেয়াল করলো যে পাড়ের সাইডে গাছপালার ভিতর দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে লাইট জ্বলছে। সো তখন তারা মানে জলদি করে নৌকাটা ভিড়ায় দৌড় দিতে লাগলো ওই বাড়িটার উদ্দেশ্য করে। এবং যখন তারা দৌড় দিতে লাগলো, তারা ফিল করলো যে পিছন দিয়ে কি যেন তাদের পিছনে দৌড়ে আসছে। সো তখন তারা আরো জোরে দৌড় দিল। তো দৌড় দিয়ে যখন বাড়ির উঠানে যে হাফসায় ভয়ে চিল্লাচিল্লি করলো, তখন একটা লোক বের হয়ে আসলো। এবং ভাগ্যক্রমে ওই বাড়িটা ওই এলাকার একজন মৌলবীর বাড়ি ছিল। সো ওই মৌলবী তাদের অবস্থা, দরজা খুললে তাদের অবস্থা দেখে বুঝে গেল যে তারা কোনো সমস্যায় পড়েছে। সো তখন তিনি তাদেরকে বললেন যে আপনারা ভিতরে এসে বসেন, পরে শুনছি। সো আগে আপনারা ভিতরে আসেন। তো উনি ভিতরে গেল। তো ভিতরে যাওয়ার পরে যেটা হলো যে ওই লোকগুলো মৌলবীকে কি হয়েছে সেটা বলার পর্যন্ত ওই মৌলবীর বাসায় ইট ঢিলা, মানে ইটের বা মাটির ঢিলা যেগুলি বলে, ওগুলি তার মৌলবীর চালের উপর এগুলি অনবরত পড়তেই ছিল এরকম। তো মৌলবী সবকিছু শুনে জাস্ট দরজাটা খুলে একটা সূরা আমল করে তদবির করে একটা ফু দিল। সো সাথে সাথে বন্ধ হয়ে গেল, দরজাটা লাগাই দিল। তো ওই দিন আর তারা মুভ করে দেখার সাহস পেল না নৌকার কাছে যাওয়ার। তো এর পরের দিন সকালে যখন ফজরের আজান হলো, তো আজান হওয়ার পরে সকালবেলা তারা গেল, যে দেখলো যে ওই লাশটার সবই ঠিক আছে, বাট বুকের যে অংশটা এবং পেটের যে অংশটা ওটা পুরো ফাঁকা, পাকস্থলী কলিজা এগুলি কিছু নেই। সো তখন তারা আর কি অনেক আফসোস করলো। তো তখন তারা বুঝে গিয়েছিল অলরেডি যে তারা গতকাল রাতে এক পিশাচের কবলে পড়েছিল। সো তখন তারা ওভাবেই লাশটাকে কবর দেয় আর কি। তো আলিফ ভাই, এই ছিল আমার ঘটনা।
সো যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর ভৌতিকতা এগিয়ে যাক এটাই দোয়া করি। আরেকটা জিনিস বলে রাখি, এই ঘটনাটা আমার এক ছোট ভাই রায়তুল দেওয়ান তার কাছ থেকে শোনা। অনেক ধন্যবাদ আপনাকে আলিফ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার স্টোরির জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের রিয়াদ ভাইয়ের কাছে। এক মুহূর্ত সময় নষ্ট করব না, দেখি আজ উনি আমাদের জন্য কি ঘটনা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন। ভৌতিকতার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে যিনি বলেছেন উনি ওনার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তো ঘটনার সুবিধার্থে এখানে আমি সব জায়গাতেই ছদ্মনাম ইউজ করব। ঘটনাটি ঘটে রহিম ভাইয়ের মায়ের সাথে। তো ঘটনার সূত্রপাত 2016 সালের দিকে। ওই সময় রহিম ভাইয়ের খালা প্রেগনেন্ট থাকেন। তো উনি ওনার বড় ভাইয়ের বাসায়, ওনার রহিম ভাইয়ের মামার বাসায় উনি যায় আর কি। তো মামা তার বোনকে টেক কেয়ার করার জন্য ওই পুরো সময়টাই ওনাকে ওখানে রেখে দেন। তো এই সময় রহিম ভাইয়ের খালা এবং খালু ওনারা ওই রহিম ভাইয়ের মামার বাসাতেই থাকতেন অ্যাকচুয়ালি। তো এরকম অনেক ফ্যামিলিতে হয় যে যখন কেউ প্রেগনেন্ট হয়, মেয়েরা তার মায়ের বাসায় বা মামার বাসায়, বড় বোন ভাইয়ের বাসায় এভাবে যায় আর কি টেক কেয়ার করার জন্য। তো এরকমই সেখানে হয়। তো কোনো একদিন রহিম ভাইয়ের তার খালুর সাথে প্রচন্ড ঝগড়া হয়, এবং ঝগড়া এক পর্যায়ে রাত্রেবেলায় উনি ছাদে চলে যায়। তো ওই সময় রহিম ভাইয়ের মাও বাসাতে ছিল, ওনার ভাইয়ের বাসাতে। তো তখন রাত প্রায় মধ্যরাতের মতন, 2-3টা হবে। ওই সময় সেও তার সাথে চলে যায় তার বোনকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিচে নিয়ে আসার জন্য। তো যাই হোক, উনি কিছুক্ষণ পরে ওনার বোনকে নিয়ে আসার পরে সবকিছু পরিস্থিতি ওখানে শেষ হয়ে যায়। এর ঠিক 3 মাস পরে ওনার খালার একটি বাচ্চা হয় আর কি, ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু বাচ্চাটি হওয়ার 3 দিন পরে বাচ্চাটি কোনো কারণ ছাড়াই মারা যায়। বাচ্চাটিকে আজিমপুরে কবরস্থানে দাফন করা হয়। এর ঠিক 1.5 বছর পর তার খালা আবারও প্রেগনেন্ট হয়। এবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তার বাচ্চাটি হয়। কিন্তু এবার বাচ্চাটি জন্মের ঠিক 2 দিন পরে মারা যায়। তো যাই হোক, এবারও তাকে আজিমপুর কবরস্থানে কবরস্থ করা হয়। তো যেদিন কবরস্থ করা হয় সেদিন পরিবারের সবাই প্রায় ছিলেন। তো খুব বাজে একটা অবস্থা, ওনার খালুরও মন খুব খারাপ। যাই হোক, তখন সবাই রহিম ভাইয়ের মামার বাসাইতে ছিলেন। তো এই সময়ে সেদিন সন্ধ্যার দিকে আর কি ঘটনা, বাচ্চাকে যেদিন দাফন দেওয়া হয়েছে সেদিন সন্ধ্যার দিকে। তো ওনার খালু কোনো কারণে সকাল থেকে ক্লান্ত ছিলেন দেখে উনি সন্ধ্যার দিকে শুয়েছিলেন, ওনার ঘরে উনি শুয়ে পড়েছিলেন। তখন মেহমানরা সবাই চলে গিয়েছিল। রহিম ভাই বাসায় ছিল রহিম ভাইয়ের মা, তার মামি আর খালু। তো খালা ছিল যাই হোক অন্য ঘরে, আর খালু ছিল অন্য জায়গায়। সবার খুব মন খারাপ। তো রহিম ভাই দেখে যে বাসে কেউ খাওয়া দাওয়া করেনি, যে সবার জন্য কিছু নাস্তা টাস্তা নিয়ে আসি। তো রহিম ভাই নাস্তা পানি কিছু জিনিসপত্র নিয়ে আসার পরে উনি ওনার মাকে বলে, মা দেখো খালু তো সকাল থেকে কিছু খায়নি, উনি শুয়ে আছে, ওনাকে ডাকি, ওনাকে কিছু খাওয়াই। তখন রহিম ভাইয়ের মা রহিম ভাইকে বলে যে ওকে ডাকতে হবে না, ওকে শুতে দাও। তো এর কিছুদিন আগের থেকে রহিম ভাই তার মায়ের মধ্যে মাঝে মাঝে কিছুটা অস্বাভাবিক আচরণ দেখতো। উনি অ্যাকচুয়ালি ওনার কথাবার্তার ধরন, ওনার ব্যবহার এবং মাঝে মাঝে ওনার চোখটা স্পেশালি একটু ডিফারেন্ট লাগতো ওনার কাছে। চোখটা বড় হয়ে যেত এবং সেদিন উনি খুব ভালোভাবে খেয়াল করলো যে আসলে তার মায়ের চোখটা অন্যরকম লাল হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, এবং ওনার আচরণে ব্যাপক পরিবর্তন। যাই হোক, সেদিন ওনারা সবাই চলে যায়, রহিম ভাইয়ের মা, বোন, তারপরে ওনার রহিম ভাই ওনারা সবাইকে মোহাম্মদপুরে তাদের বাসায় দিয়ে আসেন। আর রহিম ভাই তার মামার বাসাতে পুরান ঢাকাতেই থাকতেন। তো যাই হোক, ওনার বোন, রহিম ভাইয়ের বোন ওনাকে ফোন করে রাত 3টার দিকে এবং বলে যে ভাই মা জানি কেমন করছে, তুমি খুব তাড়াতাড়ি আসো পারলে। তো রহিম ভাই সকাল সকাল পুরান ঢাকা থেকে মোহাম্মদপুরে চলে যান। তো সকালে উনি ওনার বাসায় যায়, দেখেন যে ওনার মা চুল এলোমেলো, উনি বিছানার ঠিক মাঝখানে হাঁটু পেরে বসে আছেন
চোখ অসম্ভব লাল, কাউকে কিছু বলছেন না এবং মুখে এক ধরনের বিড়বিড় করছেন এবং অস্বাভাবিক আচরণ করছেন কেমন জানি, যেটা ওনার মা কখনোই করতেন না, এবং কারোর সাথে কথাও বলছেন না। রহিম ভাই তার মায়ের কাছে গেলেন, পাশে গিয়ে বসলেন এবং বললেন, মা তোমার কি হয়েছে? উনি তার কোনো উত্তরই দিলেন না, বরং রহিম ভাইকে খামচি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। রহিম ভাই বুঝতে আসলে বাকি থাকলো না যে আসলে কোনো কিছু একটা অস্বাভাবিক তার মায়ের সাথে হয়তো হয়েছে বা ঘটেছে। রহিম ভাই কোনো একটা দোয়া সূরা খুব জোরে জোরে পড়তে পড়তে মায়ের সামনে গেলেন এবং সেই সূরা পড়ে ওনাকে মাকে ফু দেওয়ার পরে মা কেমন জানি একটু নিস্তেজ হয়ে গেল এবং একটা সময় উনি শুয়ে পড়ল। তো সন্ধ্যার সময় রহিম ভাইয়ের বোন এবং ওনার বাবা সবাই মিলে আলোচনা করলেন এবং ঠিক করলেন যে কোন একটা হুজুরের কাছে তাদের যেতে হবে। তো রহিম ভাইয়ের বাবা স্থানীয় যে মসজিদের ইমাম ছিলেন তার কাছে গেলেন, ইমামকে সব ঘটনা খুঁটে বললেন। ইমাম সাহেব বললেন যে উনি ওনাদের বাসায় আসবেন। তো ইমাম সাহেব এশার নামাজের পর তাদের বাসায় আসেন এবং ইমাম সাহেব যখন আসেন তখন রহিম ভাইয়ের মা অবস্থা আবারও খারাপ, মানে উনি হঠাৎ ভালো থাকে হঠাৎ খারাপ হয়ে যায়। ইমাম সাহেব কাছে আসতেই রহিম সাহেবের মা তাকে দেখে খুব বাজেভাবে গালাগালি করা শুরু করলেন। ইমাম সাহেব কিছুই বললেন না, জাস্ট কিছু দোয়া পড়ে তাকে ফু দিলেন। ফু দেওয়ার পরে এবং ঘরে পানি ছিটিয়ে দিলেন, কিছু ঝাড়ফুঁক করার চেষ্টা করলেন, কিন্তু উনি অসম্ভব বাজে গালি এবং গালিগালাজ এবং বাজে আচরণের জন্য খুব বেশি সময় টিকতে পারলেন না। পরে ইমাম সাহেব রুমের থেকে বাইরে এসে রহিম সাহেব এবং ওনার বাবাকে বললেন যে আসলে যেটাই হোক না কেন আপনার মাকে কোনো কিছু আসর করেছে, আর জিনিসটা শক্তিশালী, এটা আসলে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, উনি আপনাদের এই মোহাম্মদপুরেই থাকে, আপনি উনার সাথে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, হয়তো উনি আপনাকে কোনো একটা সমাধান দিতেও পারে। তো এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ইমাম সাহেব যে লোকটির নাম বলেছেন ওনার নাম হচ্ছে জামশেদ আলী। উনি এই ধরনের কিছু চিকিৎসা করে থাকেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, রহিম ভাই জামশেদ আলী ভাইয়ের কাছে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন এবং জামশেদ আলী ভাই বললেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আপনার মাকে দেখার চেষ্টা করবো। এবং সেদিন তার পরের দিন সন্ধ্যার দিকেই জামশেদ আলী ভাই চলে আসলেন রহিম ভাইদের বাসায় মোহাম্মদপুরে। তো জামশেদ আলী ভাই রহিম ভাইয়ের সাথে তার মায়ের রুমে গেলেন, যে দেখলেন যে তখন ওনার মা খুব বেশি মানে অস্বাভাবিক আচরণ করছিল, নর্মালি বসেছিল তার ঘরে, কিন্তু জামশেদ আলী ভাইকে দেখার পরে বলল যে একে। রহিম ভাই বললেন যে আমার এক বড় ভাই এসেছে, এমনি আমাদের বাসায় আজকে মেহমান। তখন ওনার রহিম ভাইয়ের মা বলছে যে একে ঘর থেকে বের করে দাও, একে এই মুহূর্তে ঘর থেকে বের করে দাও, এ ভালো মানুষ না। রহিম ভাই তার মায়ের আচরণে সত্যি খুব অবাক হয়ে গেলেন, কারণ একজন মানুষ মেহমান এসে তার সাথে কখন এরকম ব্যবহার করার কথা না। জামশেদ আলী ভাই কিচ্ছু বললেন না, উনি আস্তে করে ঘরের বাইরে একদম গেটের সামনে যায় দাঁড়িয়ে থাকলেন এবং রহিম ভাইকে বলেন, এখন যাই আপনার মাকে বলেন তো যে উনি চলে গেছে, কাহিনী উনি কি বলে। রহিম ভাই পরে রুমে এসে একটু গম্ভীর ভাই বললেন যে মা, আমার বড় ভাই তো চলে গেছে। তখন ওনার মা বললেন যে কোথায় ও চলে গেছে, ওর তো গেটের সামনে দাঁড়িয়ে আছে। রহিম ভাই খুবই অবাক হয়ে গেলেন, কারণ তার মা রুমের মধ্যে বসে আছে, বাইরে কি হচ্ছে এটা তার জানার কথা না। তখন ওই মুহূর্তে জামশেদ আলী ভাই ছিলেন ঘরের বাইরে। তো পরে রহিম ভাই ঘরে গেট বন্ধ করে দিয়ে জামশেদ আলী ভাইকে বলেন, মা তো বুঝতে পেরেছে আপনি আছেন। তখন জামশেদ আলী ভাই তার পকেট থেকে একটি কাগজ বের করলেন, কাগজের মধ্যে কোনো কিছু একটা লেখা ছিল জাফরান কালি দিয়ে। উনি বলেন এই কাগজে যেটা লেখা আছে এটা আপনার মায়ের পিছনের দিকে, মানে পিঠে একটু ঘষে লেখাটা একটু যেন মুছে যায়, এভাবে কাগজটা আমাকে দেন। পরে রহিম ভাই এই কাজটা করলো, কাগজটা দিল এবং বললেন, জামশেদ ভাই আরো বললেন যে আগামীকাল আপনি সন্ধ্যার পর যে কোনো সময় আপনার মাকে নিয়ে আমার মোহাম্মদপুরে যেখানে আছি ওখানে নিয়ে আসবেন, এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার মা কিন্তু কোনোভাবেই আসতে চাবে না, আপনি তাকে যেভাবে হোক, ফোর্স করে হোক, বুঝিয়ে হোক, যেভাবে হোক আপনাকে তাকে নিয়ে আসতে হবে। তো তারপরের দিন রহিম ভাই ওনার মাকে বললেন, মা অনেকদিন তো বাইরে কোথাও যাওয়া হয় না, চলো একটা আত্মীয় বললে যে ওনার বাসাতে একটু ঘুরে আসি, অনেকদিন দেখা হয় না। ওনার মা বললে যে হ্যাঁ আসলে তো অনেকদিন যাওয়াটা হচ্ছে না। মানে ওনার মায়ের সিচুয়েশনটা এমন ছিল যে এমনি ফট করে সবসময় বোঝা যেত না, মাঝে মাঝে খুব ভয়ঙ্কর আচরণ করতো, বাট মাঝে মাঝে নর্মাল আচরণ করতো, 3-4 রকমের বিহেভিয়ার ছিল ওনার মায়ের মধ্যে।
তো যখন ভালো বিহেভিয়ারটা ছিল তখনই রহিম ভাই বলছিল আর কি এই কথাগুলো। তো যাই হোক, তার পরের দিন সন্ধ্যার সময় উনি ওনার মাকে নিয়ে যান মোহাম্মদপুরে, ওই জামশেদ আলী ভাইয়ের যেখানে থাকে ওইখানে। তো জামশেদ আলী ভাইয়ের বাসার কাছে আসতে ওনার মা বলে যে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসতেছো, ওই জায়গাটা তো আমার কাছে ভালো লাগতেছে না। রহিম ভাই বলেন না ভাই, আমার ওই খালা তো বাসা চেঞ্জ করছে, এখন এখানেই থাকে, তুমি আসো, সমস্যা নেই। তো রহিম ভাই অনেক বুঝে সুঝিয়ে ওনার মাকে নিয়ে আসেন। জামশেদ আলী ভাইয়ের সামনাসামনি যখনই আসে তখনই ওনার মা বলে এই লোক এখানে কেন। তারপরে ওনার মাকে ধরে কোন রকমে জামশেদ আলী ভাইয়ের যে বাসাটি ছিল সে বাসায় নিয়ে যাওয়া হয় এবং একটি জায়গাতে বসানো হয়। তখন জামশেদ আলী ভাই রহিম ভাইকে বলে যে আপনি এই বাসাতে ঢুকাতে পেরেছেন, এখন আর কোনো সমস্যা নেই, চিল্লাচিল্লি হয়তো করতে পারে, এর চেয়ে বেশি কিছু আর করতে পারবে না, আর এখান থেকে পালাতেও পারবে না। তখন জামশেদ আলী ভাই বলে যে আপনি আপনার মাকে দেখেন, আমি পাশের রুম থেকে আসছি। জামশেদ আলী ভাই কয়েকটা জিনিস নিয়ে আসে, একটা মোমবাতি, একটা সাদা কাগজ, তার মধ্যে জাফরানকারীতে আরবিতে কিছু লেখা, আর 3 নম্বর হচ্ছে একটা সাদা পাথরের মতন একটা জিনিস, যেটা অনেকটা সাদা, ভাঙা একটা ইটের টুকরা যেমন হয় এরকম, বাট রংটা সাদা। তো রহিম ভাই তো জামশেদ আলী ভাই রহিম ভাইয়ের মায়ের একদম সামনে বসলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কে। ওনার মা তখন অস্বাভাবিক আচরণ করছেন, ওনার মা বলছেন যে আমি বলবো না। তখন আবার জিজ্ঞেস করেন তুমি কে, তাকে আবারও জিজ্ঞেস করলেন তুমি কে, বললেন না। এবার জামশেদ ভাই তার হাতে যে সাদা রঙের যে পাথরের মতো যে জিনিসটি ছিল ওটি তার রহিম ভাইয়ের মায়ের নাকের কাছে ধরতেই রহিম ভাইয়ের মা কেমন জানি কেঁপে উঠলো এবং বললো হ্যাঁ আমি বলছি, আমি যা জিজ্ঞেস সব বলবো। তখন জামশেদ ভাই বললেন যে তুমি কে। তখন বললো আমার নাম ওরামা। তুমি কি চাও, কিছু বললো না। তুমি কিভাবে এসেছো আর কেনই বা ওর ভিতরে ওকে এরকম ক্ষতি করছো। তখন বলল যে মানে কিভাবে আসছে সেটা বললো, সেটা হচ্ছে ওই যে 2016 সালে ওনার খালা প্রথম যখন প্রেগনেন্ট হয় তখন একবার রাত্রেবেলা ছাদে চলে গিয়েছিল, ওই সময় 2টা জিন ওই বাসার ছাদে ছিল। তো একটা জিন ছিল মানে ছাদের একদম কর্নারে কার্নিশে বসেছিল এবং একটি জিন ছিল পাশের আম গাছে। তো রহিম ভাইয়ের খালা যখন যায় এবং উনি যে একদম জিনের উপরে যেয়ে বসে, জিনটি পুরোপুরি ঢেকে যায় এবং তার চুল পুরোপুরি খোলা ছিল ওই সময়। তো জিনের তাকে খুব ভালো লেগে যায় এবং জিন ওই সময় তাকে পজেস্ট করে প্রথম। এবং পাশে যে গাছের মধ্যে যে আম গাছটি ছিল, আম গাছের মধ্যে যে খারাপ জিনটি ছিল, এই জিনটি রহিম ভাইয়ের মাকে পরবর্তীতে পজেস্ট করে। এবং তখন জামশেদ ভাই ওখানে আরো জানা যায় যে এই 2টা বাচ্চা যে মারা গেছে, 2টা বাচ্চা আসলে এই জিনগুলো তার খালাকে মাকে আসলে একটু পছন্দ করতো, তো সেই কারণে ওনাদের যে সন্তানদি আছে এবং আস্তে আস্তে এটা সবাইকে ধ্বংস করতে চেয়েছিল। এবং নতুন ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল তাদেরকে, 2টা বাচ্চা যে হয়েছিল তাদেরকে তারাই মেরেছিল। এবার জামশেদ আলী ভাই তার হাতে প্রথমে যে বললাম যে কাগজ নিয়ে এসেছিল, মোমবাতিটি ধরালো, মোমবাতির উপরে একটা কাগজ ছিল যেটা রহিম ভাই হাতে দিল। রহিম ভাইকে বললো যে আপনি আস্তে আস্তে মোমবাতির উপর কাগজটা ধরবেন, একসময় দেখবেন যে কাগজটার অনেক উপরে মোমবাতি ধরবেন যেন কাগজটা খুব বেশি মানে কাগজটা গরম লাগে এবং লেখাগুলো দেখবেন যে আস্তে আস্তে সরে যাবে আর কি, মুছে যাবে লেখাগুলো। তো লেখাগুলো যখন মুছে যাবে তখন আপনার মা একটু হয়তো কষ্ট পাবে, বাট আপনি এটা করবেন, এটা আপনাকে করতে হবে যেহেতু আপনি তার সন্তান। তো রহিম ভাই ওইভাবে একটা নির্দিষ্ট উচ্চতায় কাগজ ধরলো এবং প্রচন্ড হিটে কাগজের উপরে যে লেখাগুলো ছিল জাফরানকারীতে, এই কাগজের লেখাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল এবং ওনার মা অস্বাভাবিক আচরণ করছিল, মনে হচ্ছে যে একদম পাগল হয়ে যাবে এবং পুরো ঘরের মধ্যে কেমন জানি একটা মানে গুমোট একটা আবহাওয়া হচ্ছিল, মানে খুব বাজে গন্ধ, প্রচন্ড গরম, মানে অস্বাভাবিক একটা অস্বস্তিকর পরিবেশ ওই পুরো রুমটার মধ্যে হয়েছিল। তো একটা সময় পুরো লেখাটা যখন রহিম ভাই পুরো কাগজটাই যখন ওইভাবে গরম করলেন এবং একটা সময় পুরো লেখাগুলো সবগুলো যখন চলে গেল, রহিম ভাই মায় আস্তে করে ওখানে পড়ে গেলেন। তো যাই হোক, কিছুক্ষণ আধা ঘন্টা পরে জামশেদ আলী ভাই একটা পড়া পানি তার মায়ের মুখে ছেড়েলেন এবং তার মায়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে উনি প্রথম যে জিজ্ঞাসা কথাটা বলেন যে আমি কোথায়, আমি এখানে কেন। পরে রহিম ভাই জামশেদ আলী ভাই বললেন যে উনি আসলে এই কয়েকদিন অনেক কিছুই ওনার কিছু মনে নেই।
পরে রহিম ভাই ওনার মাকে নিয়ে ওখান থেকে তারা বাসায় চলে যান। একইভাবে তার খালারও চিকিৎসা করা হয়। তাদের দুজনেকেই আসলে দুটি জিন পজেস করেছিল, এই কারণে তাদের ক্ষতি হয়। পরে জামশেদ আলী ভাই, পরে ওনার যে মামা অ্যাকচুয়ালি আছেন, বড় মামা, যাকে সবাই খুব সম্মান করতো, মামা পরে জামশেদ আলী ভাইকে হাদিয়া স্বরূপ কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু জামশেদ আলী ভাই পুরোপুরি না করে দেন এবং উনি বলেন যে আমি আজ পর্যন্ত অনেক মানুষের উপকার করেছি, কখনো কোনো কিছু নেইনি, আর আপনি যদি আমার জন্য কোনো কিছু দিতে চান সেটা কোনো একটা এতিমখানাতে কিছু বাচ্চার 1 মাসের কিছু দিনের দায়িত্ব নেন, সেটা আমার জন্য অনেক হবে। পরবর্তী জামশেদ ভাই আসলে কখনোই কোনো টাকা পয়সা নিতেন না কারো কাছ থেকে, উনি এরকমভাবে অনেকেরই হেল্প করেছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করি সবাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে একটি কালো জাদু নিয়ে ভয়ঙ্কর একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। আপনার ব্যবহৃত চিরুনি বা পুরনো ওড়না সাবধানে রাখবেন, কারণ এই সামান্য জিনিসগুলো দিয়েই আপনার সবচেয়ে কাছের মানুষটি হয়তো আপনার জীবন ধ্বংস করার আয়োজন করছে। বরিশালের শান্ত চিমচাম একতলা বাড়ি। বাবা মারা যাওয়ার পর বয়স্ক মা, 2 বোন আর বড় মেয়ের স্বামী, সব মিলিয়ে 4 জনের একটি ছোট্ট সুখী পরিবার এই বাড়িতে বসবাস করে। কিন্তু এই 4 জনের এই 4 দেওয়ালের ভিতরেই যে একটা জ্যান্ত নরকের আগুন জ্বলছে তা কেউই জানতো না। বড় বোনের নাম হিমি। দেখতে সে যেন স্বর্গের অপ্সরী, পড়াশোনায় তুখোড় আর ব্যবহারেও অমায়িক। ইউনিভার্সিটি শেষ করতে না করতেই প্রথম ইন্টারভিউতে বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায় সে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় রবিউলের সাথে। রবিউল যেমন হ্যান্ডসাম একটি ছেলে, তেমনি প্রতিষ্ঠিত আর স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে। সব মিলিয়ে হিমের জীবনটা যেন পারফেক্ট একটা ক্যানভাস। সে নিজের টাকায় মাকে গিফট দেয়, বোনকে দেয়, ঈদে সবার জন্য দামি জামা কাপড় কিনে আনে। আর অন্যদিকে ছোট বোন রিমি বয়সে 5-6 বছরের ছোট হয়েও তার জীবনটা শুধুই ব্যর্থতা আর এক করুণ গল্প, ব্যর্থতা দিয়ে তার ভরা জীবন। সারাদিন সিভি ড্রপ করে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, কিন্তু একটা চাকরি আর জোটে না। দেখতে সে হিমির মতো আকর্ষণীয় নয়। প্রতিদিন সকালে হিমি যখন পরিপাটি হয়ে অফিসে যায় আর রবিউল যখন তাকে হেসে বিদায় জানায়, রিমির বুকের ভেতরটা তখন রাগে ক্ষোভে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন হিমি সব পাবে, কেন রিমি কিছু পাবে না? এই কেন এর উত্তর খুঁজতে খুঁজতেই রিমির ভিতর জন্ম নেয় এক ভয়ঙ্কর পৈশাচিক আক্রোশ। অহেতুক এই তীব্র জেলাসি তাকে ধীরে ধীরে অন্ধ করে ফেলে। নিজের আপন বড় বোনের সুখের সংসারটা ভেঙে চুরমার করার জন্য রিমি মরিয়া হয়ে ওঠে। সে দ্বারস্থ হয় তার ভার্সিটি জীবনের পুরনো বন্ধু হিমেলের সাথে। ছেলেটা বরাবরই একটু অন্যরকম, ছায়ায় ছায়ায় থাকে। সবাই কম বেশি জানে ওসব কালো জাদু বানমারা জিনের আসর বসানো নিয়ে তার কারবার। রিমি একদিন সোজা হিমেলের বাসায় গিয়ে হাজির। আমার বোনের সংসারটা ভেঙে দে হিমেল, ওর জীবনে একটু শনি নামা, যাতে ওর ওই সুখের অহংকারটা চূর্ণ হয়ে যায়। হিমেল প্রথমে চমকে ওঠে, কি বলছিস তুই? তুই আমার বন্ধু, আর হিমি আপুকে তো আমি নিজের বড় বোনের মতো সম্মান করি। এই পাপের ভাগিদার আমি হব না। কিন্তু রিমি তো নাছোড় বান্দা। নিজের তিল তিল করে জমানো 50,000 টাকার একটা বান্ডিল সে হিমেলের সামনে ছুড়ে দেয়। কিন্তু হিমেলের মতো মানুষরা টাকার কাঙ্গাল নয়, তাদের লোভ অন্য জায়গায়। সে মুচকি এসে রিমির দিকে তাকায়। টাকা তো আমার চাই না রিমি, আমি অন্য কিছু চাই যেটা তুই আমাকে দিতে পারবি। আপন বোনকে ধ্বংস করার নেশায় রিমি কতটা নিচে নামতে পারে
সেটা হিমেলও হয়তো পুরোপুরি আন্দাজ করতে পারেনি। এক রাতের নোংরা চুক্তিতে নিজের শরীরটা হিমেলের বিছানায় নির্দ্বিধায় বিলিয়ে দেয় রিমি। রক্তের সম্পর্কের সাথে এর চেয়ে চরম বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে। চুক্তি অনুযায়ী শুরু হয় হিমেলের কাজ। অমাবস্যার নিকষ কালো রাত। গোরস্থান থেকে সদ্য দাফন করা লাশের শরীর ছুঁয়ে আনা স্যাঁতস্যাঁতে মাটি, বহুকালের পুরনো শ্মশানের কয়লা, একটা মৃত শালিক পাখি আর মানুষের রক্ত ধোয়া একজোড়া লাল মোমবাতি জোগাড় করে সে। কিন্তু শয়তানকে ডাকার আসল আর সবচেয়ে ভয়ঙ্কর উপকরণগুলো ছিল রিমির নিজের হাতে চুরি করা হিমি আপুর পুরনো একটা ওড়না, প্রতিদিন মাথা আঁচড়ানো চিরুনিতে আটকে থাকা কয়েক গাছি চুল, যে মগে হিমি পানি খায় সেই মগটা, আর সাথে দুলা ভাই রবিউলের একটা পুরনো গেঞ্জি, আর নখ কাটার পর লুকিয়ে কুড়িয়ে আনা কয়েক টুকরো নখ। মোমবাতির লালচে কাপা কাপা আলোয় হিমেলের মুখটা তখন অমানুষিক লাগছিল। বিড়বিড় করে সে এমন কিছু মন্ত্র পড়ছিল যা শুনলে কোনো সুস্থ মানুষের স্নায়ু বিকল হয়ে যাবে। ভয়ঙ্কর এক জিনিস সাথে চুক্তি হয়ে গেল। টার্গেট হিমি আর রবিউলের দাম্পত্য কলহ, কিংবা খুব বেশি হলে ডিভোর্স, আর হিমির জীবনটাকে তিল তিল করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। জাদুর পর প্রথম কয়েকটা দিন রিমি তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখলো, কিন্তু একই কলহ তো দূরের কথা, হিমি আর রবিউলের ভালোবাসা যেন রাতারাতি 1000 গুণ বেড়ে গেছে। আগে যেখানে স্বাভাবিক কথাবার্তা হতো, এখন ওরা একে অপরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। সারাক্ষণ হাসি খুশি, রোমান্স আর একে অপরের প্রতি তীব্র টান দেখে রিমির আক্রোশ আর হতাশায় যেন ফেটে পড়ার উপক্রম হলো। রাগে কাঁপতে কাঁপতে রাতের বেলা সে হিমেলকে ফোন দেয়। কি ছাইপাস জাদু করলি তুই? ওরা তো আগের চেয়েও অনেক বেশি ভালো আছে। ওপাশ থেকে হিমেলের হাসির শব্দ ভেসে আসে। শোন রিমি, তুই তো কালো জাদুর নিয়ম জানিস না। বড় কোনো কালবৈশাখী ঝড় আসার আগে প্রকৃতি কেমন অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়, খেয়াল করেছিস? বাতাস একদম থেমে যায়, গুমোট একটা ভাব থাকে। শয়তান যখন খেলা শুরু করে, প্রথমে সে তার শিকারকে সুখের চরম শিখরে নিয়ে যায়। তারপর সেখান থেকে এমন আছড় মারে যে হাড়গোড়ও খুঁজে পাওয়া যায় না। একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। ঠিক এক সপ্তাহের মাথায় রাত তখন সম্ভবত 2:30 কি 3টে, রিমি হঠাৎ ঘুম ভেঙে যায়। বাড়িটা অস্বাভাবিক নীরব, কিন্তু সেই নীরবতা চিরে হঠাৎ হিমিদের রুম থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করে। কান্নার শব্দ নয় বা হাসির শব্দও নয়। রিমি পা টিপে টিপে ওদের রুমের দরজার কাছে যায়। দরজাটা সামান্য ভেরানো ছিল। ভেতরের দৃশ্যটা দেখে রিমি শরীরে রক্ত আক্ষরিক অর্থেই বরফ হয়ে যায়। ঘরের ডিম লাইটের আলো এসে দেখে হিমি আপু বিছানার উপর হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু ওর ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো, চোখ দুটো লাল টকটকে। আর দুলাভাই রবিউল সে দেওয়ালের এক কোণায় সিটিয়ে বসে থরথর করে কাঁপছে। ওর ফর্সা ঘাড়ে আর বুকে কে যেন নখ দিয়ে চিরে ফালা ফালা করে দিয়েছে। ফোঁটা ফোঁটা তাজা রক্ত পড়ছে মেঝেতে। হিমি আপু তখন খড়খড়ে অচেনা এক পুরুষালী ভয়ঙ্কর কণ্ঠে রবিউলের দিকে তাকিয়ে বলে উঠল, তুই ওকে ভালোবাসিস? আজ থেকে তুই নিজের ছায়াকেও ভয় পাবি। রিমি দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিল। সে শুধু চেয়েছিল ওদের দাম্পত্য কলহ কিংবা ডিভোর্স হোক, কিন্তু সে বুঝতে পারেনি শয়তানকে একবার ঘাড়ে ডাকলে সে শুধু সম্পর্ক ভাঙে না, পুরো বাড়িটাকে শ্মশান বানিয়েই তবে ছাড়ে। এখন জিনদের এই ভয়াবহ আছড় থেকে সে নিজেকে কি করে বাঁচাবে তা সে জানে না।
নাকি নিজের খোঁড়া গর্তে নিজেই নিজেই নিজেকে কবর দিতে হবে? আমাদের চারপাশে হয়তো এমন অনেক ঋণী লুকিয়ে আছে যাদের আমরা সবচেয়ে কাছের মানুষ ভাবি। কাছের মানুষদের চিনতে আমাদের ভুল হয় না। আশেপাশের মানুষদেরও সতর্ক করে গল্পটি আপনাদের কাছে শেয়ার করলাম। তো গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন। আমরা প্রথম থেকেই বলে আসি যে আমাদের এই চ্যানেলে যেই ঘটনাগুলো থাকে এইগুলো স্পেশাল ঘটনা, আর আপনারা এই স্পেশাল ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।